আজ একটু আগে তুরের বিয়ে হলো, তাও তুরের ভালোবাসার মানুষের সাথে। কিন্তু তার ভালোবাসার মানুষটার অমতে, যাকে তুর দীর্ঘ 10 বছর যাবৎ মনে মনে ভালোবাসে। বলতে গেলে ওয়ান সাইডেড। ওদের বিয়েটা কোনো স্বাভাবিকভাবে হয়নি, হয়েছে অস্বাভাবিকভাবে। হাসপাতালের বেডে তুর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই অবস্থায়। ক্যানোলা করা হাতে কাঁপা কাঁপা অবস্থায় রেজিস্ট্রি খাতায় সাইন করেছে, আর 3 কবুল বলেছে অনেকটা অনুভূতিহীনভাবে, কারণ তার ভালোবাসার মানুষটা তো পুরোটাই অনুভূতি শূন্য হয়ে আছে। তুরের পুরো নাম তুরফা নূর তাথই। সদ্য দেশের এক নামকরা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বায়োকেমিস্ট্রিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। বাবা মায়ের 3 মেয়ের বড় মেয়ে। বাবা কলেজ শিক্ষক, মা গৃহিণী। মেজ বোন অনার্স 2য় বর্ষে অর্থনীতিতে পড়াশোনা করে। ছোট বোন 9ম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়ে। দেখতে অতটাও খারাপ না তোর। উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রং, ন্যাচারাল ওয়েভি ধরনের কোমর ছাড়ানো লম্বা চুল, টানা টানা ঘন পল্লব বিশিষ্ট চোখ। হাসলে ঠোঁটের 2 পাশে টোল পড়ে। 5 ফিট 6 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট পাতলা গড়নের এক 22 বছরের হাসি খুশি মেয়ে। বিষয়টা কুৎসিত এবং ঘৃণিত হলেও সত্যি যে তুর তার স্বামীর আইনত 2য় স্ত্রী। তার স্বামীর আইনত 1ম স্ত্রী এখনও জীবিত এবং বর্তমান। এর চেয়ে অবাক করার বিষয় হচ্ছে, তুরের সদ্য বিয়ে করা স্বামীর আইনত 1ম স্ত্রী তার ও তার স্বামীর একসময়ের ক্লাসমেট। সবাই হয়তো এখন তুর্কে ঘৃণা করবে, কিন্তু সত্যি বলতে বিয়েটা জরুরি ছিল। 2টা গুরুত্বপূর্ণ কারণে তুর তাকে জোর করে বিয়ে করেছে। প্রথম কারণ হচ্ছে, তুর তাকে খুব ভালোবাসে এবং মৃত্যুর আগে তার স্ত্রী হয়ে মৃত্যুবরণ করতে চায়। আর দ্বিতীয় ও গুরুত্বপূর্ণ কারণ সেটা আস্তে আস্তে জানতে পারবেন, যা ওদের 3 জনের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। তুরের সদ্য বিয়ে করা স্বামীর নাম মিহাল মুনতাসির। বাবা মায়ের 1 ছেলে, বড় একটা বোন আছে। তার বিয়ে হয়ে গেছে এবং 2 বছরের একটা মেয়ে আছে। মিহালও সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এবং পাবলিক ইউনিভার্সিটি থেকে সিএসসিতে। মিহাল দেখতে ফর্সা বর্ণের, চুলগুলো সিল্কি আর স্টাইল করে কাটা। 5 ফিট 7 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট পাতলা গড়নের 25 বছরের এক সুদর্শন পুরুষ। মিহালের আইনত 1ম স্ত্রীর নাম তানজিনা মেহবিন। তারাও 1 ভাই 1 বোন। ভাই তাহমিদ ডাক্তার এবং ভাইয়ের বউ সাথী, সেও ডাক্তার। ভাই ও ভাইয়ের বউ দুজনেই ঢাকার ইব্রাহিম মেডিকেল কলেজ এ চাকরিরত। ভাই মেডিসিন বিশেষজ্ঞ আর ভাবি গাইনি বিশেষজ্ঞ। তানজিলা নিজেও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ইন্টার্নি করছে, মানে তানজিনাও সদ্য পাশ করা ডাক্তার। তানজিনা দেখতে বাদামি বর্ণের, ঘন পল্লব বিশিষ্ট চোখ, চুলগুলো ন্যাচারাল ওয়েভি ধরনের কোমর পর্যন্ত। 5 ফিট 2 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট মোটামুটি গড়নের 24 বছরের এক অত্যন্ত পড়াকু টাইপের মেয়ে। 2 মাস আগে মিহাল ও তানজিনার পারিবারিকভাবে রেজিস্ট্রি হয়। ফ্ল্যাশব্যাক: 2 বছর আগে মিহালের পরিবার তানজিনার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায় মিহালের পছন্দের ভিত্তিতে। মিহালের কলেজে তানজিনাকে দেখে ভালো লাগে, পরে ভালোবেসে ফেলেছিল, কিন্তু বলতে চায়নি, কারণ তানজিনা পড়াশোনা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকত। বান্ধবীদের সাথে গল্পটাও খুব কম সময় করত। মিহাল 6 মাস পরে আমেরিকা যাবে মাস্টার্স কমপ্লিট করতে, সাথে তাইজুল, রিজভি এবং রিজভির স্কুল কলেজ ফ্রেন্ড রাফির কিছু ফ্রেন্ড, মানে ট্যুরদের সাথে। তাইজুল ও রিজভি মিহালের ইউনিভার্সিটির বেস্ট ফ্রেন্ড। তাই মিহাল তানজিনার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠাতে বলে, যাতে তানজিনাকে যাওয়ার আগে বিয়ে করে যেতে পারে। বিয়ের প্রস্তাব দেওয়ার পর তানজিনার পরিবার প্রথমে নাকচ করে। তানজিনার ভাই আর ভাবি তো বিয়েতে রাজি না, এমনকি তানজিনা নিজেও রাজি না। তানজিনার ভাবির ভাষ্যমতে, মেয়ে আমাদের ডাক্তার, জামাইও ডাক্তার চাই। ভাবির কথার সাথে ভাই কিছুটা একমত। আর তানজিনার ভাষ্যমতে, সে এত জলদি বিয়ে করবে না, তার ক্যারিয়ার এখনও শুরু হয়নি। কিন্তু বাদশাদে তানজিনার বাবা। তানজিনার বাবা একসময় মিহালের বাবার কলিগ ছিল। মিহাল খুব ভালো ছেলে, এটা তানজিনার বাবা জানে, তাই সে বিয়েতে রাজি এবং পরিবারকেও সে তাই বোঝাচ্ছে বিয়ের জন্য। তানজিনার মাও বিয়েতে রাজি, কারণ সে চায় না ডাক্তারের কাছে মেয়েকে দিতে। ছেলে ও ছেলের বউ ডাক্তার হওয়াতে সে বুঝে তারা সারা দিন বাইরে বাইরে থাকে। এই ডাক্তারির জন্য ছেলে ও ছেলের বউ বাচ্চা প্ল্যান করে না। তানজিনার বাবা মা মিলে তানজিনার ভাইকে আগে বোঝায়। তানজিনার ভাই কিছুটা স্ত্রীর পক্ষে থাকলেও বাবা মার কথাটা ফেলে দিতে পারছে না, তাই সে ভাবা শুরু করলো। মিহাল তো 6 মাস পরে আমেরিকা
চলে যাবে মাস্টার্স করতে, 2 বছর পরে শেষ করে আসবে। ততদিনে তানজিলা পুরোপুরিভাবে একজন ডাক্তার হয়ে যাবে। এমনিতেও তানজিনার কারোর সাথে ভালোবাসার সম্পর্ক নেই, এটা ভেবে তানজিনার ভাই বিয়েতে রাজি হয়। বাবা মা ও ভাই মিলে তানজিনাকে বোঝানোর চেষ্টা করে। এক পর্যায়ে তানজিনা হতাশ হয়ে শুধু রেজিস্ট্রি করার জন্য সায় দেয়। হয়ে যায় ওই দিন তানজিনা ও মিহালের রেজিস্ট্রি বিয়ে, মানে আইনত তারা স্বামী স্ত্রী। তানজিনা ও মিহালের বিয়ের খবরটা পরের দিন সকালে তুর ও মিহালের স্কুল ফ্রেন্ড ইতি তুরকে দেয়। তুর তখন ভার্সিটিতে বসে বসে পড়ছে, আর 1.5 ঘন্টা পরে তুরের অনার্সের শেষ পরীক্ষা। তুরের সাথে তখন লীরা, ফাইজা, অর্ক, রাফি, আশফি, রনক, জারিন, তাহিদ এরা সবাই পড়ছে। ইতের কাছ থেকে তুর খবরটা পাওয়ার পর হাতে থাকা ফোনটা হাত থেকে পড়ে যায়, আর সে সেন্সলেস হয়ে যায়। তুরের সেন্সলেস হওয়া দেখে বন্ধুরা সবাই ভ্যাবাচাকা খেয়ে যায়। ওই মুহূর্তে কী ঘটলো তারা কেউ কিছু বুঝতে পারছে না। সবাই মিলে তুরকে ভার্সিটির মেডিকেল ক্যাম্পে নিয়ে আসে। জ্ঞান ফেরার পর তুর চোখের সামনে সব কিছু শূন্য দেখতে পাচ্ছে। সবার জোরাজুরিতে তুর সব কিছু খুলে বলে কাঁদতে থাকে ফুপিয়ে। সবটা শোনার পর অর্ক রেগে যায়। এত বড় সাহস ওই মিহালের বাচ্চার! আমার বোনরে কষ্ট দিয়া সে আরেক মাইয়ের বিয়ে করে, এটা বলছে আর রাগে ফুঁসছে অর্ক। ঠিক বলেছিস তুই অর্ক, হারামিটা আমাদের সাথে এসে প্ল্যান করে সে আমাদের সাথে আমেরিকা যাবে মাস্টার্স করতে, কিন্তু এখন দেখো সে তানজিনারে বিয়ে করছে একদম চুপিসারে। আমাদের তুরের ফিলিং সে কখনোই বুঝতে পারে নাই। ফায়জা বলল, এই তোরা একটু চুপ কর। এই আসবি যা তো, তুরের জন্য কিছু নিয়ে আয় ক্যান্টিন থেকে, এখন ওরে কিছু খাওয়াইতে হবে। মিহাল সবসময় তুরকে ইগনোর করেই গেল, আর এখন চুপচাপ বিয়ে করে ফেলল। সবাই এবার চুপ কর, এগুলো বলে আর কি হবে? তুরকে এখন শান্ত করতে হবে, তাই আগে তোরা শান্ত হ, রাফি বলল। রাফি, বাই এনি চান্স তুই কি বলতেছিস আমরা মিহালকে ছেড়ে দেব? আর কিসের শান্ত হব, কিসের চুপ করব? হ্যাঁ, একবার তুরের দিকে তাকায় দেখতো কিছুক্ষণের মধ্যে মাইয়াটার কী অবস্থা হয়েছে। আমরা মিহালকে ছাইরা দেব না, কিন্তু এখনকার জন্য ওর একটু শান্ত করতে হবে। একটু পরে আমাদের সবার পরীক্ষা, ওর পরীক্ষাটা কিন্তু না হলে খারাপ হবে অনেক, আশফি বলল। ছাইরা দেওয়ার প্রশ্নই আসে না, লীরা বলে উঠল। আমরা 4 বছর ধরে তুরকে দেখতেছি এই মেয়েটা মিহালকে কতটা ভালোবাসে। এই মিহালের জন্য তোর রনক ও সিনিয়র কিছু ভাই প্রপোজাল রিজেক্ট করছে, ফায়জা বলল। রনক মনে মনে ভাবে, কেন তোর এই মিহালের জন্য আমার ভালোবাসাটাকে তুই নিজে রিজেক্ট করে দিয়েছিলি, যে তোরে আজ এতটা কষ্ট দিল? তোর একটা দিক ভালো ছিল রে তোর, তুই আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট করিসনি। আমার সাথে জারিনের মিলিয়ে দিয়েছিস জারিনের ফিলিংস জানার পর। আল্লাহ কেন তোর সাথে এমন করলো? এগুলো মনে মনে বলে একটা দীর্ঘশ্বাস ফেলল রনক। তাকিয়ে আছে সে তুরের দিকে, আর জারিন সেও রনকের দৃষ্টির দিকে তাকিয়ে আছে। জারিন জানে রনক এখনও তুরকে ভালোবাসে কিছুটা হলেও। এমনটা কিন্তু না যে রনক জারিনকে কষ্ট দেয়। রনক এখন জারিনকে ভালোবাসে, কিন্তু মনের মাঝে এখনও কিছুটা হলেও তুর আছে, যা বন্ধুত্ব থেকে কিছুটা বেশি। সবাই মিলে তুরকে আস্তে আস্তে ক্লাসরুমের দিকে নিয়ে আসে। আর 1 ঘন্টার কিছু কম সময় আছে পরীক্ষা শুরু হওয়ার। এমন সময় নাদিয়া দৌড়ে হাঁপাতে হাঁপাতে এসে বলে, দোস্ত, আমার আর শাফকাতের বিয়ে ঠিক হয়ে গেছে, ইয়ে। কথাগুলো বলে নাদিয়া সামনে তাকাতে দেখি সবাই তার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। আর তোর খুব অসুস্থ। সবার তাকানোর মানে নাদিয়া বুঝতে পারল না। সে তুরকে অসুস্থ দেখে তাড়াতাড়ি তুরের কাছে গিয়ে কিছুটা উৎকণ্ঠার সাথে বলে, তোর বেবি, তোমার কি হয়েছে? তোমার এমন লাগতেছে কেন? লীরা সামনে এগিয়ে এসে নাদিয়াকে সবটা বলে। সব কথা শুনে নাদিয়া বলে, শয়তানটার সাহস তো কম না, আমার বান্ধবীরে কষ্ট দিয়ে সে বিয়ে করছে। সাহস কত বড়! আমার তুর বেবির ভালোবাসার কোনো মূল্য নাই। নাদিয়া এগুলো বলছে আর হাত কসলাচ্ছে, মনে হচ্ছে মিহালকে হাতের কাছে পেলে একদম টিপে মেরে ফেলতো। নাদিয়ার কথা শুনে জারিন মলিন হেসে বলে, পৃথিবীটাই এরকম রে দোস্ত, তুই কজনকে বলবি? আমরা যাকে ভালোবাসি সে আমাদের ভালোবাসে না, আর সে যাকে ভালোবাসে ওই মানুষটাও তাকে ভালোবাসে না। জারিন কথাটা বলে একটা দীর্ঘশ্বাস ফেলে রনকের দিকে তাকায়। জারিনের তাকানো দেখে রনক মাথা নিচু করে ফেলে। এতক্ষণ ধরে তাহিদ সবার কথা শুনছিল, এবার সে মুখ খুলে, তোরা সবাই মিহালকে দোষ কেন দিচ্ছিস? দোষ কিন্তু সব মিহালের না। তোর কোনো দিনও মিহালকে নিজের ভালোবাসার কথা বলেনি।
তবে সে জানতো মিহাল তানজিনাকে ভালোবাসে, কিন্তু তানজিনা না। একবার বলেই দেখতো মিহালকে, যেমনটা রনক বলেছিল তুরকে। প্লিজ ভাই, তুই চুপ থাক, তুই না জেনে কথা বলবি না, আশফি বলল। হ্যাঁ তাহিদ, তুই তো জানিস তোর 10 বছর যাবৎ মিহালকে ভালোবাসি একতরফা। ওই স্কুল থেকে মিহাল তুরকে কিছুটা হলেও ইগনোর করে। রনকে তুর মানা করে দিলেও কিন্তু কথা বলা একেবারে বন্ধ করেনি। জারিনের সাথে রনককে মিলানোর জন্য কিন্তু তুর সব কিছু করেছে। আর মিহাল তো তোরের সাথে কথা মনে হয় মেপে বলে। তখন যদি মিহালকে প্রপোজ করতো তাহলে মিহাল রিজেক্ট তো করতোই, সাথে ওর সাথে যে অল্প যোগাযোগ আছে তাও রাখতো না। মেয়েটা এটুকু আশ্বাস নিয়ে এতদিন ভালোবেসে গেছে নীরবে। হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু মিহালের জন্য আমাদের তুরকে মরে যেতে তো দিতে পারি না, তাহিদ বলে উঠল। এবার সবার কথা শুনে তুর বলে, প্লিজ তোরা একটু চুপ কর না, প্লিজ। আমার আর ভালো লাগছে না এই বিষয়ে কোনো কথা বলতে ও শুনতে। একটু পরে পরীক্ষা, তোরা পড়। আমি এখন চাচ্ছি না আমার এই বিষয়টা নিয়ে কেউ কোনো কথা বলুক। রাফি কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তুরের কথা শুনে থেমে গেল। একটু অস্থিরতার সাথে লীরা বলে, তুই কি এখন একটু পড়তে পারবি? একটু পর তো পরীক্ষা। লীরার সাথে তাল মিলিয়ে সবাই সায় দেয়। পরীক্ষা শেষ হবার পরে লীরা বলে, আচ্ছা ইনু কই? লীরার কথা শুনে ফাইজার টনক নড়ে, আসলে তো ইনু কই? এই ইনু না তানজিনার বেস্ট ফ্রেন্ড? দেখছিস এই মাইয়াও বিয়ের আগে আমাদের কিছু জানায় নেই। ইয়ানা তানজিনার স্কুল থেকে বেস্ট ফ্রেন্ড। তুরের সাথে ইয়ানার পরিচয় কলেজ থেকে, তাই একই ভার্সিটির জন্য ডিপার্টমেন্টের হয়েও সবার সাথে ইয়ানার বন্ধুত্ব অনেক ভালো। ফাইজার কথা শুনে জারিন বলে ওঠে, ওদের মাইক্রোবায়োলজির তো কালকে শেষ পরীক্ষা হয়ে গেছে, তাই আজকে আর ভার্সিটিতে আসে নাই। অবশ্য আজকে যে আমরা সবাই মিলে একটু টাইম পাস করতাম, সেখানেও ইয়ানা আসতো না। আসবেই বা কীভাবে? সে তো এখন নিজের বেস্ট ফ্রেন্ডের বিয়ের খুশিতে পাগল হবার অবস্থা। জারিনার কথা শুনে রনক বলে, ইয়ানা আমাদের একবার জানাতে পারত। জানালে কি আর ওর বান্ধবীর বিয়ে হতে দিতাম আমরা? এটা বলে আবার রেগে ফুঁসছে অর্ক। সবার কথা শুনে রাফি মনে মনে বলে, কেন ইনু, কেন এমনটা করলে? এমন তো না যে তানজিনা মিহালকে ভালোবাসত। তানজিনা তো মিহালকে ভালোবাসে না। এগুলো ভেবে হতাশে নিঃশ্বাস ছাড়ে রাফি। সবার কথার মাঝে তুর উঠে দাঁড়ায়। ওর উঠা দেখে আশফি বলে, তুই কই যাস? বাসা যাব রে, ভালো লাগছে না। মলিন কণ্ঠে কথাটা বলে কারো উত্তরের অপেক্ষা না করে তুর চলে যায়। সবাই ওর যাওয়ার দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে। পরীক্ষা শেষ হয়েছে 1 মাস হলো। এই 1 মাস তোর নিজেকে ঘর বন্দি করে রেখেছে। বন্ধু বান্ধব ফোন করলে অল্প একটু কথা বলে ফোন রেখে দেয়। জানালা ও বারান্দার দরজা দিয়ে আকাশপানে তাকিয়ে থাকে। খাওয়া দাওয়ার অনিয়ম হয়েছে অনেক। রাতে ঘুম না হওয়ার কারণে চোখের নিচে হালকা কালি পড়ে গেছে। দিন দিন মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে তুর। হঠাৎ একদিন তোর বাড়ির মধ্যেই মাথা ঘুরে পড়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলে, আসলে কি বলবো মিস্টার শফিক, আপনার মেয়ের যে সিমটমসগুলো আমাকে বললেন আর আমি প্রাথমিকভাবে দেখে যা বুঝলাম, আমি মিস তুরকে কিছু মেডিকেল টেস্ট করতে দিয়েছি, যেমন এমআরআই, সিটি স্ক্যান, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট ইত্যাদি। এগুলো সব করাবেন। ডাক্তারের কথা শুনে তুরের বাবা মিস্টার শফিক মাহমুদও তুরের মা মিসেস রাহেলা মাহমুদ অনেকটা ভয় পেয়ে যায়। তুরের বাবা ভয় পাওয়া গলায় ডাক্তারকে বলে, ডাক্তার, আমার মেয়ের কি খুব সিরিয়াস অবস্থা? মানে কি হয়েছে একটু খুলে বলবেন? তুরের বাবার কথা শুনে ডাক্তার বলে, দেখুন, আমি নিজেও একজন বাবা। প্রত্যেক বাবা মা তাদের সন্তানকে অনেক ভালোবাসে। আপনার মেয়ের কিছু সিমটমস কিন্তু মানসিকভাবে আঘাত পাওয়াকে ইঙ্গিত করে। তাই আমি আপনাকে সাজেস্ট করব আপনারা একজন সাইকিয়াট্রিস্টের কাছেও অ্যাপয়েন্টমেন্ট নিন। আর সাথে যে টেস্টগুলো আমি দিলাম সেগুলো করে রিপোর্টগুলো নিয়ে আসুন। আমি যা ভাবছি তা আমি রিপোর্ট না দেখে বলতে পারি না। মাফ করবেন, আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না এখন। ডাক্তারের সাথে কথা বলার পর তুরের বাবা মা তুরের টেস্টগুলো করিয়ে নিয়ে বাসায় যায়। কালকে রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখাবে, সাথে একজন ভালো সাইকিয়াট্রিস্টের খবর তারা নেবে। পরের দিন সন্ধ্যার সময় রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাবে, তাই সকালের দিকে তুরের বাবার বন্ধুর ভাই সাইকিয়াট্রিস্ট তার কাছে যায়। সাইকিয়াট্রিস্ট তুরকে হিপনোটাইজ করে অনেক কিছু জানতে পারে এবং সেগুলো তুরের বাবা মায়ের কাছে বলে।
তোরের বাবা মা এসব শুনে খুব দুঃখ পায়। তাদের মেয়ে যে এতদিন নিজের মনের মধ্যেই গুমড়ে মরেছে তা তারা বুঝতে পারেনি। সাইকিয়াট্রিস্ট কথা অনুযায়ী তোরকে একা থাকতে দেওয়া যাবে না। সব সময় ওনাকে সঙ্গ দেওয়ার জন্য কাউকে থাকতে হবে, হাসাতে হবে, বেড়াতে নিয়ে যেতে হবে, কোনো কিছু নিয়ে চিন্তা করতে দেওয়া যাবে না। মেডিটেশন করতে হবে অল্প অল্প করে সময় নিয়ে। সর্বোপরি তোরকে হাসিখুশি রাখতে হবে, না হলে তোর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। কিন্তু ওনাকে কিছুটা সময় স্পেসও দিতে হবে, না হলে কিন্তু উনি আরও ডিপ্রেশনে চলে যেতে পারে। তাই তাকে কিছুটা স্পেস দেওয়াটাও জরুরি। কিছু মেডিসিন দিচ্ছি যেগুলো রাতে নিতে হবে। খাবার পরে এগুলো মানসিকভাবে ওনাকে কিছুটা হালকা রাখবে, আর বাকি সব ডিপেন্ড করে আমি যা যা বললাম সেগুলো মেনটেন করলে। প্রায় বিকালের দিকে সাইকিয়াট্রিস্টের ওখান থেকে বাসায় ফিরে তুরের মা ও তুরের বাবা হাসপাতালে চলে গেছে রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে দেখাবে তাই। রাত প্রায় 10টার দিকে তুরের বাবা বিষণ্ণ ও ভারাক্রান্ত মনে বাড়ি ফেরে। তুরের মা স্বামীর এই বিষণ্ণ চেহারা দেখিয়ে বুকটা ধক করে ওঠে তার ভাবনায় যে কোনো খারাপ খবর এলো না তো আবার। তড়িঘড়ি করে এক গ্লাস পানি নিয়ে তুরের মা স্বামীর কাছে যায়। পানির গ্লাস এগিয়ে দিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কোনো খারাপ খবর না তো আবার? স্ত্রীর কথা শুনে তুরের বাবা মনে মনে ভাবে, কি বলবো আমি, যেখানে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না সেখানে রাহেলা শুনলে কি করবে। তাও সত্যিটা তো বলতেই হবে। এটা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে স্ত্রীর দিকে তাকায় শফিক মাহমুদ। কোনো জল্পনা কল্পনা ছাড়াই এক নিঃশ্বাসে বলে দেয়, রাহেলা, আমাদের মেয়ে তুরের ব্রেন টিউমার। তুরের মা কথাটা শুনে স্তব্ধ হয়ে যায়। কি শুনল সে এটা? স্ত্রীর মনের ভাব বুঝতে পেরে শফিক মাহমুদ আবার বলা শুরু করে। সাইকিয়াট্রিস্টের কথাগুলো ডাক্তারকে বলার পরে ডাক্তার কিছুক্ষণ চুপ করে থেকে তুরের রিপোর্টগুলো দেখে। রিপোর্ট দেখার পরে ডাক্তারের কথাগুলো ছিল এমন, চোখের থেকে চশমা খুলে বলে, দেখুন মিস্টার শফিক, আমি আগে কিছুটা সন্দেহ করেছিলাম, আর সাইকিয়াট্রিস্ট তো বলেছে আপনার মেয়ে মানসিক অবসাদে ভুগছে। আর আপনার কথাগুলো শুনে বুঝলাম আপনার মেয়ের বহু বছর যাবৎ নিজের মধ্যে একটু একটু করে মানসিক অবসাদটা জন্ম নিয়েছে। আর 1 মাস আগে তার সাথে ঘটে যাওয়া ঘটনা থেকে সে প্রচণ্ড রকম স্ট্রেস নিয়ে ফেলেছে। আপনার ভাষ্যমতে আপনার মেয়ে সেন্সলেস হয়ে গিয়েছিল। সাধারণত মানসিক অবসাদগ্রস্ত মানুষ ব্রেন টিউমারে বেশি ভোগে অন্য সব সাধারণ মানুষের তুলনায়। রিপোর্ট দেখে যা বুঝলাম 2টা খবর আছে এই সিচুয়েশনে, একটা ভালো খবর আর একটা খারাপ খবর। ভালো খবরটা হচ্ছে ওনার ব্রেন টিউমার গ্রেড 1 স্টেজে আছে, তাই সার্জারির মাধ্যমে অপসারণ করা সম্ভব। খারাপ খবরটা হচ্ছে ওনার হিমোগ্লোবিন লেভেল অনেক কম, 5 mg, যেখানে থাকা দরকার 12 থেকে 16 mg। অ্যান্ড ইউ নো, ইটস টু মাচ রিস্কি ফর ব্রেন টিউমার সার্জারি। She has to increase blood hemoglobin level unless this surgery will be life risk for her. আমাদের বায়োপসি করতে হবে। টিউমারের সাইজ 2 cm এর কাছাকাছি। সার্জারিটা 1 মাসের মধ্যে করতে পারলে ভালো হয়। ওনার হিমোগ্লোবিন লেভেলটা অন্ততপক্ষে 10 mg থাকতে হবে, আর উনি এমনিতেই অনেক দুর্বল। ডাক্তারের সাথে হওয়া সব কথোপকথন স্ত্রীকে বলে থামলেন শফিক মাহমুদ। তুরের মতো কান্না করেই যাচ্ছে। ওনার কান্নার মাঝে তাদের ঘরে এলো ছোট মেয়ে নাফিয়া প্রথমে মায়ের কান্নার কারণ ধরতে না পারলেও পরে যখন মা কান্নারত অবস্থায় সব বলল, তখন নাফিয়া মাকে কী বলবে সে নিজেকে সামলাতে পারছে না। কষ্টে তার বুক ফেটে কান্না আসছে। তার বড় বোন তাকে শাসন করলেও যথেষ্ট ভালোবাসে, কেয়ার করে, যা শাসনের আড়ালে সে লুকাতে চায়। নাফিয়া মায়ের রুম থেকে বের হয়ে মেজ বোনের কাছে যায়। মেজ বোন নীরাকে গিয়ে জড়িয়ে ধরে চুপ করে থাকে। আচমকা নাফিয়ার নীরাকে জড়িয়ে ধরায় নীরা হকচকিয়ে ওঠে। এরকম আচমকা জড়িয়ে ধরার অভ্যাস তো তার বড় বোন তুরের। নাফিয়া আচমকা জড়িয়ে ধরে না। কিছুক্ষণ চুপ করে থেকে নাফিয়া বলে, নীরাপু। বল। নাফিয়া বলতে গিয়েও ফুপিয়ে ওঠে। নাফিয়ার ফুপিয়ে কান্না দেখে নীরা আবার হকচকিয়ে যায়। তুরাপুর ব্রেন টিউমার, এটা বলে নীরাকে ধরে ফুপিয়ে কাঁদতে থাকে নাফিয়া। নীরা তো নাফিয়ার কথা শুনে হতবাক। কি বলল এটা নাফিয়া? তার বড় বোনটার ব্রেন টিউমার? বিকেলে শুনল মানসিক অবসাদে ভুগছে, আর এখন শুনছে ব্রেন টিউমার। নীরা তুরের থেকে বছর 2-এর ছোট হলেও মাঝে মাঝে বাচ্চামো করা তুরের কাছে নীরা তার বড় বোন হয়ে যায়। কিন্তু তুর তার ছোট 2 বোনকে আগলে রাখে। নীরা আর কিছু ভাবতে পারে না। তুর বারান্দায় দাঁড়িয়ে গ্রিলের উপর হাত রেখে আকাশপানে তাকিয়ে আছে, গুনগুন করে গান গাইছে। মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না, ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় যবে পাই দেখিতে। গানটা গাইছে আর চোখ গড়িয়ে পানি পড়ছে তুরের। এই গানটা যেন ওর জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত। মনে হয় প্রতিটা লাইন ওকে ভেবে লেখা। সত্যি, একতরফা ভালোবাসা অনেক কষ্টের হয়, আর সেটা যদি 10 বছরের হয় তাহলে তো দ্বিগুণ কষ্টের। তোরের গান গাওয়ার মাঝে নিঃশব্দে নীরা ও নাফিয়া পেছনে এসে দাঁড়ায়। নীরার মনে এখন মিহালের জন্য একরাশ ঘৃণা জন্ম নিয়েছে। নীরা তুরকে অনেকবার বলেছিল মিহালকে ভুলে যেতে, কিন্তু তুর পারেনি। নীরা তুরকে মাঝে মাঝে মিহালকে কিছু সময়ের জন্য ভোলার জন্য সেলিব্রিটি ক্রাশ খেতে দেখত, কিন্তু ওগুলো শুধু ক্রাশ ছিল। মাঝে মাঝে নীরার মাঝরাতে ঘুম ভেঙে গেলে তুরকে রাত জেগে কান্না করে বালিশ ভেজাতে দেখত, কিন্তু সকাল হলে সকল কষ্ট ধামাচাপা দিয়ে এক স্বাভাবিক তুরকে দেখত নীরা। আর আজকে সে বোন চুপচাপ যেন একটা কাঠের পুতুল, যার ভিতরটা এখন খোকলা হয়ে আছে। রাফি 1 মাস যাবৎ ইয়ানাকে প্রায় ইগনোর করে যাচ্ছে। রাফি ও ইয়ানা একে অপরকে ভালোবাসে, এমনকি তাদের পরিবারও তাদের বিয়েতে রাজি। রাফি ও ইয়ানা একই ইয়ারে পড়ে, তা সত্ত্বেও পরিবার রাজি। রাফির পরিবার খুব ভালো, সে তার ভাই বোনের মধ্যে সবার ছোট এবং পরিবার ওয়েল সেটেলড। আমেরিকা যাবার আগে ওদের আক্ট হবে এবং মাস্টার্স করে ফেরার পরেই ওদের আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রি হবে। 1 মাস যাবৎ রাফির ইগনোরেন্স ইয়ানা নিতে পারছে না, তাই সে গতকাল রাফিকে মেসেজ করে বলেছে চন্দ্রিমা উদ্যানে যেন তার সাথে দেখা করে। ইয়ানা আসার আগে রাফি চন্দ্রিমা উদ্যানে লেকের পাশে বসে সিগারেট টানছে আর ধোঁয়াগুলো আকাশে উড়াচ্ছে। ইয়ানা রাফির কিছুটা কাছাকাছি এসে রাফিকে সিগারেট টানতে দেখে। এসবের মানে কি রাফি? তুমি এসব কেন করছো? আমাকে ইগনোর কেন করছো? আমি তো জানতাম তুমি সিগারেট আমার সামনে খাও না, ফেলে দাও, কিন্তু আজকে তুমি এখনও ফেলছো না। এর কারণ কি রাফি? কেন এগুলো ইগনোর করছো আমায়? রাফি ইয়ানার কথাগুলো শান্তভাবে শুনল, এরপর জবাব দেয়, কই, আমি তো কিছু করছি না। আমি আবার কি করলাম তোমার সাথে? আমি বিজি, তাই তোমার সাথে কথা বলার সময় পাচ্ছি না, দ্যাটস ইট। রাফি, তুমি কি তুরের ব্যাপারটা নিয়ে এখনও আমার উপর রাগ করে আছো? দেখো, ওই সময় আমার কিছু করার ছিল না। আমরা তো জানতাম, বলো, যে মিহাল তানজিনাকে ভালোবাসে। এবার রাফি নিজের রাগ সংবরণ করতে পারে না, দাঁতে দাঁত চেপে বলে, হ্যাঁ আমরা জানতাম। সাথে এটাও জানতাম তানজিনা মিহালকে ভালোবাসে না। তুমি তানজিনার বেস্ট ফ্রেন্ড হয়ে এটাও জানতে তানজিনা কোনোদিনই মিহালকে ভালোবাসবে না। তানজিনা নিজের কেরিয়ার, পড়াশোনা এসব ভালো বোঝে। এটা বলতে পারো তুমি আমাকে যে তানজিনা কি তাহলে কখনো বিয়ে করতো না? এর উত্তর হবে হ্যাঁ করতো, কিন্তু মিহালের মতো জীবনসঙ্গীকে করতো না। তানজিনার জন্য হয়তো মিহাল পারফেক্ট, কিন্তু মিহালের জন্য তানজিনা পারফেক্ট না। মিহালের কোনো কিছুতে তানজিনার কিছু যায় আসে না। তুমি তো বলেছিলে এনু যে তানজিনা মিহালের ফিলিংস জানে, কিন্তু এতে ওর কিছু যায় আসে না। তাহলে ওই দিন তুমি কেন মিহালের কথায় সায় দিলে? কেন মিহালকে বললে না তানজিনা মিহালের ফিলিংস জেনেও এসবে তোয়াক্কা করে না? রাফি বলল। শেষের কথাগুলো রাফি অনেকটা চিল্লিয়ে বলল। ইয়ানা তো রাফির কথা শুনে বাকরুদ্ধ। ইয়ানা এখন বুঝতে পারছে মিহালের কথা সায় দিয়ে ঠিক করেনি। ওই সময় তার মিহালের ভালোবাসাটাকে গুরুত্বপূর্ণ মনে হয়েছিল আর ভেবেছিল তার বেস্ট ফ্রেন্ড একটা ভালো ছেলেকে লাইফ পার্টনার হিসাবে পাবে। রাফি আবার বলা শুরু করে, জানো ইনু, কালকে আমরা সবাই মিলে হোয়াটসঅ্যাপে গ্রুপ কল করেছিলাম তুরকে। তখন তুরের বোন নীরা ফোন রিসিভ করে আর বলে, কথাটা বলতে গিয়ে রাফির গলা কেঁপে উঠছে। ইয়ানা উৎসুক চোখে উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছে। তুরে নাকি ব্রেন টিউমার, সাথে ও মেন্টাল কন্ডিশন খারাপ। ডাক্তার বলেছে সার্জারি করতে হবে, কিন্তু ওর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল কন্ডিশন খুব ওয়েক, তাই রিস্ক আছে। রাফির কথা শুনে ইয়ানা হতবাক। ইয়ানা মনে মনে ভাবছে সে কি করলো এটা। সে তো জানতো তুর মিহালকে কতটা ভালোবাসে, এমনকি ততটা মিহালও তানজিনাকে ভালোবাসে না। ইয়ানা নিজের করা কাজে অনুতপ্ত। সে এই 1 মাসে এটা বুঝেছে ইগনোরেন্স কেমন লাগে। তোর কিভাবে 10 বছর এটা সহ্য করেছে? রাফির কথা ইয়ানা ভাবনা থেকে বেরিয়ে আসে। ইনু, তোর আমার নিজের বোন না হলেও বোনের থেকে কম না। আমার ছোট বোনের শখ ছিল অনেক, আর তোর সেই জায়গাটা নিজের অজান্তে নিয়ে নিছে। এটুকু বলে একটা দীর্ঘশ্বাস ফেলে রাফি। ইয়ানা রাফির চোখে তাকিয়ে আছে, যেখানে বোন হারানোর কষ্টটা ধরা দিচ্ছে। রাফি আবার বলা শুরু করে, তুমি তোমার বান্ধবীর ভালো চেয়েছো, এদিকে আমি আমার বোনের মতো বান্ধবীর ভালো চাই। এখানে তুমি দোষী না, আবার একেবারে নির্দোষও না।
মিহাল তানজিনাকে ভালোবাসে, কিন্তু এর গভীরতা কতটা আমরা জানি না। শুধু এইটুকু জানি মিহালের আত্মসম্মানবোধ প্রচুর। এই আত্মসম্মানবোধে কেউ আঘাত করলে সে অনেক রেগে যায়, আর তখন রাগ কন্ট্রোল করতে পারে না। মিহাল তখন নিজের মানুষদেরকেই কষ্ট দিয়ে ফেলে। তোমার মনে আছে, তুমি আমাকে একটা কথা বলেছিলে 2 বছর আগে? রাফি বলল। ইয়ানা বলল, কি? রাফি বাঁকা হেসে বলে, তানজিনা নাকি কলেজে একবার মিহালের থেকে ফিজিক্সে 8 নম্বর কম পেয়েছিল স্যারের ভুলের কারণে। তখন ইয়ানা রাফিকে বলতে না দিয়ে নিজেই বলে। তখন তানজিনা স্যারের সাথে তর্ক জুড়ে দেয় যে কেন মিহালকে 2 নাম্বার বেশি দিল আর তার 2টা প্রশ্নের নাম্বার দিল না। পরে স্যার নিজের ভুল বুঝতে পেরে ঠিক করে দিয়েছিল। তখন তানজিনা ও মিহালের নাম্বার সমান সমান। এই কাণ্ডে আমি তুর ও ইতি অবাক হয়ে তানজিনার তর্ক করা দেখেছিলাম। মিহাল তখন মূর্তির মতো স্যারের আরেক পাশে দাঁড়িয়েছিল। ইয়ানার কথা শুনে রাফি বাঁকা হেসে মনে মনে বলে, ইনু, তুমি তো জানো না ওই ঘটনা মিহালের আত্মসম্মানবোধে লেগেছিল। ওই দিনের মতো তারা 2জন সব মিটমাট করে যাওয়ার আগে ইয়ানাকে রাফি বলে যাতে মিহাল ও তানজিনা কাউকেই তুরের অসুস্থতার কথা না জানায়, আর ইয়ানাও সম্মতি দিয়ে চলে যায়। 2 দিন পরে তুরের বাসায় সবাই যাবে তুরকে দেখতে। তুরের বাসায় সবাই তুরের পাশে বসে আছে, সবাই ওর দিকে তাকিয়ে আছে। তুরকে প্রথমে বাবা মা রিপোর্ট দেখাতে চায়নি, কিন্তু তুরের ভাবলেশীনভাবে চোখের দিকে তাকিয়ে থাকা দেখিয়ে বাধ্য হয় তুরের বাবা তুরকে রিপোর্ট দেখাতে। ডাক্তারকে রিপোর্ট দেখানোর 4 দিন হয়ে গেছে। তুরের এই চুপচাপ সবার মাঝে বসে থাকাটা কারোই ভালো লাগছে না। প্রথমে জারিন মুখ খুলল, কী অবস্থা করছিস নিজের? এভাবে ভেঙে পড়লে হবে? তো সার্জারিটাতে যে রিস্কি তা তো জানিস। বায়োপসি তো কালকে করবে। তুর প্লিজ, সার্জারির আগে তোকে ফিট হতে হবে। মিহালের কথা কত ভাববি? বিয়ে করে তো সে সুখেই আছে। ফাইজার এই কথাটা শুনে অর্ক ও রাফি একে অপরের দিকে তাকিয়ে বাঁকা হাসল। একটা অবুঝ ছেলের পেছনে তুই এতগুলো বছর নষ্ট করলি, যে তোকে এভাবে ভেঙে দিল। তাহিদ বলল। তাহিদের কথা শুনে লীলা বলে, আঙ্কেল আন্টির কথাটাও একটু ভাব। ওনারা এই বৃদ্ধ বয়সী মেয়েকে এভাবে দেখে কিভাবে আছে সেটা ভাব। মজার ছলে নাদিয়া বলে, দেখ তুই জলদি জলদি সুস্থ হয়ে যা। আমার বিয়েতে কিন্তু তোকে থাকতে হবে, না হলে আমার জামাইকে আমি ছ্যাঁকা দিব। নাদিয়ার কথা শুনে সবাই হেসে ফেলে, তুর নিজেও মলিন হাসে। রুমের একপাশে ইয়ানা চুপচাপ দাঁড়িয়ে থেকে তুরকে দেখছে। মেয়েটার অবস্থা দেখে মায়া হচ্ছে। যে তোর পুরো ফ্রেন্ড সার্কেল মাতিয়ে রাখতো, সে তোর এত চুপচাপ। তোরের বাচ্চামো দুষ্টামি দেখে কেউ বলতে পারতো না তোর মনের মাঝে এত দুঃখ পুষে রেখেছে। আর এদিকে রনক 1 মাস আগে নিজের মনে করা প্রশ্নটা আজ উত্তর দিয়ে দিল ওর নিজেরই মন। রনক ভাবে, আমি তুরকে কি ভালোবেসেছি আমি জানি না, কিন্তু তুরের ভালোবাসা মাপতে পারবো না। মিহাল, তুমি আনলাকি ছিলে যে এত ভালোবাসে সেই মানুষটাকে অবহেলায় হারালে। কথাটা ভেবে মনে মনে দীর্ঘশ্বাস নেয় রনক। এভাবে কিছুক্ষণ কথা বলার পর অর্ক রাফিকে চোখ দিয়ে ইশারা করে কিছু। ইশারা বুঝিয়ে রাফি ইয়ানার কাছে যায়। ইনু, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন এক্ষুনি? চলো একটু ছাদে যাই। রাফির কথা শুনে ইয়ানা মাথা হেলিয়ে সম্মতি দিয়ে ছাদে চলে যায়। রাফি যাবার পর অর্ক তুরকে বলে, তুর শোন তো একটু। অর্কটাকে তুর অর্কর দিকে তাকায়, তারপর বলে, বল। এখানে না, একটু বারান্দায় আয়। অর্ক বলল তুরকে। তুর অর্কের কথা মতো বারান্দা যায় ওর সাথে। বারান্দা যাবার পর অর্ক বলে, কথাটা তোর জানা উচিত। তানজিনার ছবি আমি আমার মামাতো বোনকে দেখিয়েছি। আমার মামাতো বোন সরোয়ার্দী মেডিকেলের নার্স। তাকে বলেছিলাম তানজিনার ব্যাপারে খোঁজ খবর নিতে। অর্কের কথাগুলো তোর ভাবলেশীনভাবে শুনছে। তোরের এই ভাবলেশীনতা অর্কের চোখে ধরা পড়ে। তা দেখে অর্ক মুচকে হাসে, কারণ সে জানে এখন সে যা বলবে তা শুনে তোর কিছু একটা রিয়েক্ট করবেই। এমনও হতে পারে কথাটা শোনার পর তোর অনেকটাই মানসিকভাবে খুশি হয়, কারণ যে মেয়ে 10 বছর যাবৎ কষ্টে কেঁদেও সূর্যের আলোয় হাসি খুশি, তার জন্য এই কথাটা কিছুটা প্রভাব তো ফেলবেই। শুধু ওই একটা জোরালো ধাক্কা তোরকে গুড়িয়ে দিয়েছে। সুইসাইড তুর কখনো করবে না, কারণ তুর নিজের বাবা মা ও পরিবারের প্রতি দায়িত্ব থেকে নিজের ইচ্ছায় পালাবে না, যদি মহান আল্লাহ তাআলা তাকে মৃত্যুর পথে না ডাকে তো। বনিতা ছেড়ে অর্ক বলে, সরোয়ার্দী মেডিকেলে একজন বিদেশ থেকে পিএইচডি ডিগ্রিধারী ডাক্তার এসেছে 3 মাস আগে। সেই ডাক্তার সরোয়ার্দী মেডিকেল থেকে এমবিবিএস শেষ করে জার্মানিতে যায়। সেই ডক্টর আরিফ জুবাইর অনেক ভালো নামকরা হার্ট সার্জন।
তার আন্ডারে ইন্টার্ন ডাক্তার হিসেবে কাজ করছে তানজিনা। ডক্টর আরিফ সুদর্শনও বটে। কথাটা বলে সরাসরি তুরের দিকে ঘুরে তাকায়। তুর অর্কের কথায় কিছু বুঝতে পারছে না, কিন্তু কিছু যে ইঙ্গিত দিচ্ছে তা বোঝা যাচ্ছে। তুর এবার অর্ক চোখের দিকে তাকায়। সাইকোলজি বলে মানুষের চোখ কখনো মিথ্যা বলে না। তুরের চোখে জানার আগ্রহ দেখা যাচ্ছে। এবার অর্ক সরাসরি মূল কথায় আসে। ওই ডাক্তার তানজিনাকে পছন্দ করে, আর তানজিনাও কাজের ছলে বা কিছু না কিছু করে সবসময় তার সাথেই থাকে। এবার তুর বুঝে যায় অর্ক কী বলতে চাচ্ছিল এতক্ষণ ধরে। তুর স্বগোক্তি করে বলে, মাকড়সা তার আপনা জালেই ফাঁসে। তুর বাঁকা হেসে হেসে আকাশপানে তাকায়। দেখতে দেখতে এসে যায় সার্জারির সময়। তুরের সার্জারির 3 দিন আগে তুরের কথা মতো আশফি মিহালকে তুরের অসুস্থতার কথা বলে এবং বলে 3 দিন পর তুরের সার্জারি। ইয়ানাকে বলা হয় তানজিনাকে জানাতে। ইয়ানা তানজিনাকে জানানোর পর তানজিনা খুব দুঃখ পায় তুরের জন্য। সার্জারির আগে তানজিনা তুরকে এক পলক দেখতেও পারবে না, কারণ তানজিনা এখন বান্দরবন গেছে মেডিকেল ক্যাম্পিংয়ের জন্য। সে যেহেতু ডক্টর আরিফ জুবাইরের আন্ডারে ইন্টার্ন, তাই সেখান থেকে ক্যাম্পিং শেষ হবার আগে ফিরতে পারবে না। 15 দিনের মেডিকেল ক্যাম্পিং মাত্র 7 দিন হলো। এই মেডিকেল ক্যাম্পিংয়ে যদি তানজিনা ভালো করতে পারে তাহলে সে ডক্টর আরিফ জুবাইরের সাথে সার্জারিতে অ্যাসিস্ট করতে পারবে। এতদিন সার্জারিতে অ্যাসিস্ট করতো না, কারণ ডক্টর আরিফ জুবাইর কাউকে সার্জারিতে নিত না। হাসপাতালের অন্যান্য ডাক্তারদের নিত আর তাদের সিনিয়র ইন্টার্নদের নিত। তুরের অসুস্থতার কথা শুনে মিহাল ও তার বাবা মা হাসপাতালে আসে। মিহাল ভাবতেও পারেনি তুরকে কখনো এই অবস্থায় দেখবে। মিহালের বাবা মা তুরকে অনেক ভালোবাসে, এমনকি তুরের বাবা মা এর সাথেও ভালো সম্পর্ক। তারা তো তুর্কি পুত্রবধূ করতে চেয়েছিল। হাসপাতালে মিহালের জীবনের মোড় ঘুরে যায়। মিহাল যখন তুরের কেবিনে ঢুকতে যায় দেখে তুরের পাশে নার্স দাঁড়িয়ে আছে, কারণ একটু পরে রক্ত দেওয়া শেষ হবে তুরকে। চোখ বন্ধ করে শুয়ে আছে তুর। হাসপাতালের সাদা বেড়ে হালকা নীল জামা পরিহিত তুরকে মেঘরাজ কন্যা লাগছে মিহালের কাছে। মিহাল মনে মনে ভাবে, মেয়েটা শ্যামাও না, শুভ্রও না, কিন্তু এক উজ্জ্বল সোনালি আভা ছড়িয়ে থাকে মেয়েটার সরল মুখমণ্ডলে, ঠিক যেন ওর নাম নূর। এর সার্থকতা আর টানা টানা চোখে এক রহস্যময়ী মায়া। যদি কেউ এই চোখের রহস্যে ধরা দেয় তাহলে যতক্ষণ না তুর নিজের রহস্যময়তা থেকে বের করবে আপনি বের হতে পারবেন না। এই রহস্যময়ী মায়া দৃষ্টি থেকে সবসময় নিজেকে বাঁচিয়ে রাখে মিহাল। শুধু চোখ রহস্যময়ী না, ওর হাসিটাও রহস্যময়ী। হাসির সাথে খেলে যায় ওর চোখের রহস্যময়তা। কিন্তু তুর্কে অবস্থা দেখে মিহালের মনে হচ্ছে মেঘ রাজকন্যা নিজেকে কালো মেঘে আচ্ছন্ন করে ফেলেছে। এই কালো মেঘে তুরে নিজেকে আচ্ছন্ন করার কারণটা তো মিহাল নিজেই। এটা ভেবে দীর্ঘশ্বাস ফেলে মিহাল। মিহালের বাবা মিস্টার কায়েস মুন্তাসির, মা মিসেস মাহিমা আক্তার। তুরের বাবা মায়ের কাছে করিডোরে বসে। তুরের চাচা শাহিন মাহমুদ ডাক্তারের সাথে সার্জারির বিষয় নিয়ে কথা বলতে গেছে নীরা। নাফিয়া বাসায় আছে তাদের ছোট চাচাতো ভাই ও চাচির সাথে। বিকেলে তারা একবার আসবে একসাথে। মিহালের মা তুরের মাকে সান্ত্বনা দিয়ে বলছে, আপা আপনি চিন্তা করবেন না, দেখবেন তোর মা সুস্থ হয়ে যাবে। আল্লাহ নিশ্চয়ই এত সুন্দর ফুলের মতো মেয়েটাকে এভাবে কষ্ট দিবে না। মিহালের মায়ের কথা শুনে তুরের মা কিছু বলে না, কি বা বলবে, যেখানে ডাক্তার বলছে রিস্ক আছে। তুরের ব্লাড হিমোগ্লোবিন লেভেল এখন 7 mg, তাই আজকে এক ব্যাগ রক্ত দিয়েছে, আবার কালকে দিবে। নাদিয়ার বয়ফ্রেন্ড শাফকাত আজকে তুর্কে নাদিয়ার সাথে দেখতে এসেছে। তুর্কে সে ছোট বোন মনে করে। সে হাসি খুশি প্রাণোচ্ছল মেয়েটাকে এ অবস্থায় দেখবে সে কখনো ভাবেনি। রক্ত দেওয়া শেষ হবার পর তুরের মা বাবা, চাচা ও মিহালের মা বাবা দেখা করে। তুরের অবস্থা এখনও অতটা খারাপ হয়নি। সবাই চলে যাবার পরে অর্ক আসফির সাথে মিহাল তুরের কেবিনে ঢুকে। তুর এক দৃষ্টিতে চেয়ে আছে মিহালের চোখের দিকে। তুরের চাহনি দেখে মিহাল চোখ নামিয়ে ফেলে, যা মিহাল সবসময় করে। মিহালকে বেড সাইড টুলে বসতে দেয় আসফি, আর অর্ক নিজেকে সংযত করে রেখেছে। কথায় আছে, মানুষ বেশি হাসি খুশি হলেও নিজের আপনজনের একটু কষ্টে কষ্টদাতার প্রতি কঠোর হয়ে যায়। মিহাল বসে তুরকে জিজ্ঞাসা করে, কেমন আছো? মিহালের কথায় তাচ্ছিলের সাথে তুর বলে, ভালো, তুমি কেমন আছো? তুরের কথায় মিহাল অন্যমনস্ক হয়ে যায়। আজ কয়েকদিন হলো তানজিনাকে ফোন করলে ব্যস্ত বলে রেখে দেয়। বিয়ের পর সপ্তাহ 2 রাতে কিছুটা কথা হতো, তাও মিহাল বলতো, তানজিনা শুধু কথার উত্তর দিত আর তার মেডিকেলের কথাবার্তা বলত। আস্তে আস্তে সেটুকু সময়ও কমে আসে। মিহালের কথার জবাব না পেয়ে তুর আবার জিজ্ঞাসা করে, বললে না তো কেমন আছো? মুখে মিথ্যা হাসি ঝুলিয়ে মিহাল বলে, ভালোই আছি।
তুমি যদি এই অবস্থায় ভালো থাকতে পারো তাহলে তো আমার আরও ভালো থাকার কথা। মিহালের অপ্রতিরোধ্য উত্তরে তুর মুচকি হাসে আর বলে, ঠিক বলেছ। আমি যদি এই অবস্থায় ভালো থাকতে পারি, তুমি তো বিয়ে করে বউ নিয়ে খুব সুখে সংসার করছো, তাই না? তুরের কথায় মিহালের চোখ মুখ মলিন হয়ে যায়। কিছু না বলে চলে যেতে নিলে তুর আটকায় আর বলে, বিয়ে করবে আমায়? চিন্তা করো না, তোমার সুখের সংসার আমি নষ্ট করব না। হয়তো এই সার্জারির সময় আমি মরেও যেতে পারি, তাই শুধু চাই মৃত্যুর আগে তোমার স্ত্রী হয়ে যেতে। মিহালের পা যেন থেমে গেছে। কি শুনছে সে? তুর তাকে বিয়ে করতে চায় এটা জানা সত্ত্বেও যে মিহাল বিবাহিত। তুরের কথায় মিহালের প্রচণ্ড রাগ হয়। রাগে হাত মুঠো করে নেয় সে। এরপর রাগত সুরে বলে, তোমার মাথা ঠিক আছে তুর? কী সব বলছো তুমি? আমি বিবাহিত। অর্ক ও আশফিক কিছুক্ষণ আগে ওদের কথার মাঝে কেবিনের বাইরে দরজার কাছে দাঁড়িয়ে আছে। মিহালের কথা তুর রহস্যময়ভাবে হাসে। মিহাল তুরের হাসির কারণ খুঁজে পায় না। তুর মিহালকে বলে, বসো, কিছু কথা বলি তোমার সাথে। এরপর আর কথা বলার সুযোগ হবে কি না তা তো জানি না। তুরের কথায় নিজের রাগ কন্ট্রোল করে বেড সাইড তুলে বসে। আমি তোমার ও তানজিনার মধ্যে তুমি না চাইলে আসবো না বিয়ের পরেও। তোমার আইনত রেজিস্ট্রি করা বউকে আমাদের বিয়ের কথা আমি ও আমার বন্ধুরা আর আমার পরিবার কেউ জানাবে না। এমনকি আমি যদি মরেও যাই তাও জানাবে না। মিহাল তুরের দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে। কি বলছে তুর এসব? তোর আবার বলে, আমি তোমার দ্বিতীয় স্ত্রী হব, এটা তোমার পরিবার। আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, যাদেরকে বলা যায় তারা ব্যতীত যারা চক্ষু সাক্ষী থাকবে তারাই জানবে। আর কেউ জানবে না যদি না তুমি জানো। যদি আমি মারা না যাই তাহলে আমাকে তোমার আইনত দ্বিতীয় স্ত্রীর পরিচয় দিতে হবে। আর হ্যাঁ, তোমার আর তোমার রেজিস্ট্রি করা প্রথম স্ত্রীর মাঝে আমি আসব না। মিয়াল কিছুটা অস্থির হয়ে বলে, দেখো তুর, আমি তানজিনাকে মিয়ালকে বলতে না দিয়ে তুর বলে, ভালোবাসো তাই তো? আমি জানি তুমি তানজিনাকে ভালোবাসো আর ওকে নিজের করে রাখতে রেজিস্ট্রি করে রেখেছো, শুধু রেজিস্ট্রি। শরীয়ত মোতাবেক এখনও ও তোমার স্ত্রী না। আর তানজিনা শরীয়ত মোতাবেক বিয়ে করতে স্রেফ মানা করে দিয়েছিল, শুধু সাইন করে বের হয়ে গেছিল হাসপাতালের উদ্দেশ্যে, তাই তো? তুরের কথা মিয়াল চমকে যায়। এরপর বলে, তুমি এসব কী করে জানো? ইয়ানা বলেছে। তুরের ভাবলিসীন জবাব। মিয়াল যেন অবাক হয়ে যায়। ইয়ানা বলেছে তোর কি এসব? মিয়ালের অবাকতা বুঝতে পেরে তুর বলে, হ্যাঁ, তুমি ঠিক শুনেছ। রাফি ইয়ানাকে জিজ্ঞাসা করেছিল বিয়েটা কিভাবে হয়েছে, তখন ইয়ানা সব কিছু বলেছে। কিন্তু তুমি চিন্তা করো না, তোমাকে যে আমি এখন বিয়ের কথা বলছি সেটা ইয়ানা জানে না, আর আমরা জানাবো না। যত হোক ইয়ানা তানজিনার বেস্ট ফ্রেন্ড। মিয়ালকে প্রত্যুত্তর করতে না দেখে তোর আবার বলে, তোমাকে বিয়ে করতে চাওয়ার খবরটা আমার পরিবার আত্মীয় স্বজন কেউ জানে না। আমি সবার আগে তোমার মতামত চাই। তুমি চাইলে তানজিনাকে ইনডাইরেক্টলি জিজ্ঞাসা করে নিতে পারো। তোরের কথায় মিহাল ভ্রু কুচকিয়ে তাকায়। মিহালের ভ্রু কুচকানো দেখে তোর বুঝে মিহাল বুঝতে পারেনি তোর কী বলছে, তাই তোর আবার খোলাসা করে বলে, তুমি বুঝতে পারোনি তো আমার কথার মানে? আমার কথার মানে হচ্ছে তুমি এখন তানজিনাকে ফোন করবে আর ওকে ইনডাইরেক্টলি কিছু না কিছু বলে বিয়ের কথাটা জিজ্ঞাসা করবে। ফোনটা অবশ্যই লাউড স্পিকারে রাখবে। আর আমার মতে বাঙালি মেয়ে যে কোনো পরিস্থিতিতে স্বামীর মুখে দ্বিতীয় বিয়ের কথা শুনলে একটুও খুশি হবে না, প্রতিবাদ তো সে করবেই। মিহাল ভাবে ফোন করবে কি না। তার মন বলছে ফোন করতে, কারণ সে তানজিনার ওই কথার প্রেক্ষিতে প্রতিক্রিয়া দেখতে চায়। তাই 7-5 না ভেবে ফোন লাগায় তানজিনাকে। আর এই দুপুরের সময় হয়তো কোনো রোগী থাকবে না। খাবারের সময় এটা ভেবে তানজিনাকে ফোন লাগায়। প্রথমবার ফোন করাতে তানজিনা ফোন কেটে দেয়। মিহাল কিছুটা হতাশ হয়। এরপর 2 মিনিট পর ফের ফোন লাগায়। এবার আর ফোন কাটে না, কিন্তু ফোন রিসিভ করে তানজিনা বিরক্তির সহিত বলে, কি সমস্যা তোমার? হ্যাঁ, একবার ফোন কেটে দিছি তাও ফোন দিচ্ছ। কি বলবা বলো, আমার কাজ আছে। মলিন কণ্ঠে মিহাল বলে, এখন তো লাঞ্চ টাইম, এখন আবার কিসের কাজ তোমার? এবার কিছুটা শান্ত সুরে তানজিলা বলে, আমার কাজ তুমি বুঝবে না মিহাল, তুমি তো আর ডাক্তার না, ডাক্তারদের সারাক্ষণ কাজ থাকে। হ্যাঁ, এখন লাঞ্চ টাইম, আমি লাঞ্চ করে আবার রোগী দেখব। তোমার কিছু বলার থাকলে জলদি বলো। তোমার কি আমাকে 5 মিনিট সময় দেওয়ার জন্য একটু সময় হবে না? দেখো মিহাল, আমার সিনিয়র লাঞ্চের জন্য বসে আছে, আমরা সবাই একসাথে লাঞ্চ করছি। গ্রামের মোড়ল আজকে আমাদের লাঞ্চ করাচ্ছে, তাই তোমার যদি কিছু বলার থাকে তো বলো, না হলে পরে কথা বলবো। পরে না, এখন একটু কথা বলবো।
সবার সাথে কথা বলার টাইম হয় তোমার, আমার সাথে একটু 5 মিনিট কথা বলতে পারবে না? তানজিনার এবার আবার বিরক্ত লাগছে, তাই সে বলে, ওকে বলো কি বলবে। মিহাল নিজেকে ঠিক করে বলে, আচ্ছা তানজিনা, আমাদের সম্পর্কটা কি শুধু কাগজে কলমে? মিহালের এই অদ্ভুত প্রশ্নে তানজিনার বিরক্তি আরও বাড়িয়ে দেয়, কিন্তু তাও মাথা ঠান্ডা রেখে শান্ত গলায় উত্তর দেয়, সত্যি বলতে মিহাল, আমাদের বিয়েটা শুধু কাগজে কলমে, কারণ শরীয়ত মোতাবেক তুমি আমার স্বামী না, আর আমি তোমার স্ত্রী না। সেই দিন কী সিচুয়েশনে আমি রেজিস্ট্রি পেপারে সাইন করতে বাধ্য হয়েছি তুমি হয়তো জানো না। ফ্রেন্ড হিসেবে আমি তোমার সাথে কথা বলতে পারি, কিন্তু স্বামী হিসেবে না। যেদিন তোমার ঘরে বউ হয়ে যাব তখন থেকে আমার জীবনে তোমার ইন্টারফেয়ার আমি সহ্য করব। প্লিজ এর আগে আমার উপর অধিকারবোধ দেখাতে এসো না। তানজিনার কথা শুনে মিহাল স্তব্ধ ও বাকরুদ্ধ হয়ে গেছে। তানজিনার কথাগুলো তার মনে আঘাত করে। সে তো ভুলে গেছিল সে এমন একটা মেয়েকে বিয়ে করেছে যে নিজের ইচ্ছা মতো করে সব করে। ওই দিন যখন তানজিনা বিয়েতে মানা করে শুধু রেজিস্ট্রিতে রাজি হয়, তখন মিহালের কিছুটা অন্যরকম লাগলেও আর পাত্তা দেয়নি। মিহালের ভাবনার মাঝেই তানজিনা ফোন কেটে দেয়। তানজিনার সাথে কথা বলার শেষ পর্যায়ের দিকে অর্ক ও আশফি কেবিনে ঢুকে, আর এদিকে তুরের মুখে ঝুলে আছে তাচ্ছিল্য ভরা বাঁকা হাসি, আর মনে মনে ভাবে, তানজিনা যদি তোমাদের বিয়ের পরেও কিছুটা হলেও ভালোবাসতো, আমি তোমাকে কখনো বিয়ের কথা বলতাম না। এমনকি তানজিনা বিবাহিত এটাও তানজিনার পরিবার আত্মীয় স্বজন ছাড়া আর কেউ জানে না। মিহাল কেবিন থেকে বেরিয়ে গিয়ে ওয়াশরুমে যায়। হাত মুখ ধুয়ে কিছুক্ষণ আয়নার মধ্যে নিজেকে দেখে আর ভাবে, কি করা উচিত আমার? আমি ভালোবেসে কখনো নিজের আত্মসম্মান নষ্ট করব না। এই আত্মসম্মানের জন্যই তো আমি তানজিনাকে বিয়ে করেছি। আমার ভালোবাসা একতরফা ছিল, কিন্তু আমি হারাতে চাইনি তানজিনাকে, ও হাঁটতেও চাইনি তানজিনার কাছে। ওয়াশরুমে আরও কিছুক্ষণ সময় নিয়ে ফ্রেশ হয়ে কিছু সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে মিয়াল তুরের কেবিনে যায়। এদিকে তুর একা কেবিনে, অর্ক ও আশফি কাজে বাহিরে গেছে। নিস্তব্ধতার মাঝে তুর ভাবছে, আমি তোমাকে ভালোবাসলেও কখনো এটা বলিনি তোমায়। আমার চোখের দিকে তুমি তাকাও না, এটাও আমি জানি। এই চোখে তুমি ভালোবাসা দেখেছো ঠিকই, কিন্তু আমি না বলাতে স্বস্তিতে ছিলে। কিন্তু আজ আমি তোমার স্বস্তি নষ্ট করতে বাধ্য হয়েছি। দেখি তোমার উত্তর কি হয়। তোমার উত্তরের ওপর নির্ভর করছে সব কিছু, মনে মনে বলেই হাসপাতালের সাদা ছাদের দিকে তাকায়। মিয়াল তুরের কেবিনে এসে দেখে তো ছাদের দিকে তাকিয়ে আছে, ও রহস্য ঘেরা চোখে এখন কেমন মলিনতার ছাপ। মেঘকন্যা কালো মেঘের আচ্ছাদন থেকে বের হতে যেন সূর্যের প্রতীক্ষা করছে। মিয়াল নিঃশব্দে তুরের পাশে টুলে বসে। তাকিয়ে আছে মিয়াল আজ তুরের চোখের দিকে, জানতে চায় এই রহস্যময়ী চোখ মলিন কেন হলো। তুরের দৃষ্টি এখনও ছাদের দিকে। মৌনতা ঘিরে আছে দুজনকে। মৌনতা ভেঙে তুর দৃষ্টি স্থির রেখে বলে, কী সিদ্ধান্ত নিলে তাহলে? মিয়াল তুরের কথায় কর্ণপাত না করে এখনও এক দৃষ্টিতে তুরের চোখের দিকে তাকিয়ে আছে। তুর এবার মিয়ালের দিকে মাথা ঘুরিয়ে তাকায়, এরপর বলে, আজ দেখি আমার চোখের দিকে তাকিয়ে আছো, ভয় করছে না? যদি তলিয়ে যাও? আমি রাজি। মিহালের কথায় তুর আশ্চর্য ও অবাক হয়ে যায়। তুরের আশ্চর্য হওয়া দেখে মিহাল মলিন হাসে আর ভাবে, এত ভালো না বসলেও পারতে। আমি তানজিনাকেও এত ভালোবাসি না যতটা তুমি আমায় বাসো। কিন্তু মুখে বলে আমরা যাকে ভালোবাসি সে আমাদের ভালোবাসে না, আর আমাদের যারা ভালোবাসি আমরা তাদের ভালোবাসি না। এইটুকু বলে একটু থামে আবার বলে, আমি তো জয় করেও পেলাম না, তুমি না হয় পাও। তোর মনে মনে বলে, কিছু পাওয়ার মধ্যেও না পাওয়া থাকে। এরপর বলে, সবাইকে কিভাবে বলবে? এখনও ভাবিনি। আন্টিকে আমার কাছে পাঠাবা, এর আগে আমার আব্বু আম্মুকেও পাঠাও। মিয়াল অবাক হয়ে বলে, তুমি না হয় তোমার পরিবারকে মানাতে পারলে, কিন্তু আমার পরিবার কি রাজি হবে? আমার অলরেডি বিয়ে হয়েছে। তোমার কি মনে হয় আমার পরিবার তোমার বিয়ের কথা জানে না? জানে। তাহলে তারা কিভাবে রাজি হবে? তোমার ভাবতে হবে না, আমি দেখে নিব। আমাদের রেজিস্ট্রি পেপারে কিছু শর্ত থাকবে। শরীয়ত মোতাবেক বিয়ের পর ওই শর্তওয়ালা রেজিস্ট্রি পেপারে তোমার সাইন করতে হবে, চিন্তা করো না। তোমার আইনত প্রথম বিয়ের ব্যাপারে কোনো কিছু নেই। মিয়াল শর্তের কথা শুনে ভ্রু কুচকা, এরপর বলে, কি শর্ত? তুর স্মিথ হেসে বলে, 1, আমাকে কখনো ডিভোর্স দিতে পারবে না। 2, তৃতীয়বার আমি ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না। আমি মরে গেলেও এই শর্ত বহাল থাকবে। 3, তুমি চাইলে আমাদের বিয়ের ব্যাপারটা তোমার প্রথম স্ত্রীর কাছে পাবলিক নাও করতে পারো, কিন্তু যেখানে প্রয়োজন সেখানে আমার স্বীকৃতি দেওয়া লাগবে। 4, বিয়ের দেনমোহর তুমি নিজে। এই তো
এগুলো ছিল শর্ত বলে একটা মিষ্টি হাসি দেয়। শর্তগুলো শুনে মিহালের মাথা ভনভন করে ঘুরছে। মানে একটা বাচ্চার কাছ থেকে যেন তার খেলনা কেউ কেড়ে নিতে না পারে সেই ব্যবস্থা। মিহালকে বেকুবের মতো তাকিয়ে থাকতে দেখে তুর বলে, দেখো, আমি জানি 2 নম্বর শর্তটা কঠিন একটু। আমি মরে গেলে তোমার তানজিনার গা জ্বালানোর কথা শুনেই থাকতে হবে, আর যদি ওরে ছেড়ে দাও তো আজীবন বিপত্নিক হয়ে থাকতে হবে। ফিলিং দুঃখ ফর ইউ। তুরের মুখে এ সময় হাসির কথা শুনে মিহাল নিজেও হেসে দেয়। এতক্ষণ পর মিহালের মনে হচ্ছে মেঘকন্যার মন আকাশে কালো মেঘেরা কিছুটা হলেও সরে গেছে। কারো মুখের হাসির কারণ তো হতে পেরেছে সে। ভাবলে ক্ষীণভাবে তুর বলে ওঠে, আমার জীবনের শেষ অধ্যায়ে তুমি থাকবে, আর তোমার জীবনেরও শেষ অধ্যায়ে আমি থাকব। আমি মরে গেলেও। ভাবছো তো কীভাবে? শর্তগুলোর মধ্যেই আছে। মিহাল কিছু বলে না। কেবিনের বাইরে চলে যায় আর তুরের বাবা মাকে ভিতরে পাঠিয়ে দেয়। একটু পর নিজের মাকেও পাঠাবে। তুরের বাবা মা বিবাহিত ছেলের সাথে বিয়ে দিতে রাজি হয় না প্রথমে, কিন্তু তুরের কিছু বোঝানোতে রাজি হয়। তেমনি করে মিহালের মাকেও রাজি করায় কিছু বলে। মিহালের বাবাকে মিহালের মা রাজি করায়। মিহালের মা ও তুরের বাবা মাকে কিভাবে রাজি করিয়েছে তা পরে জানবেন। আসফির মামা উকিল, তাই পেপার আসফি তাকে দিয়ে আগে বানানোর কথা বলে রাখে। সন্ধ্যায় কাজী ও আসফির মামা উকিলকে রেজিস্ট্রি পেপার সহ নিয়ে আসে। বিয়েতে তুরের বন্ধু বান্ধব শুধু ইয়ানাবাদে ও মিহালের ইউনিভার্সিটির 2 বেস্ট ফ্রেন্ড রিজবি ও তাইজুল আসে। তুরের 2 বোন, চাচি ও চাচাতো ছোট ভাই বাসা থেকে আসে। মিহালের বড় বোন ও বোনের জামাইকে ডাকা হয়। মিহালের বড় বোন কায়রা রাজি ছিল না। কায়রার তানজিনাকে পছন্দ না হলেও ডিভোর্সের আগে আরেক বিয়ে দিতে রাজি না সে। বোন জামাই রিয়াদ, সে মিহালের সাথে কথা বলার পর নিজের বউকে চুপ করায়। তারা সবাই ওয়াদাবদ্ধ যে তানজিনা ও তার পরিবার কেউ বিয়ের ব্যাপারে জানবে না যদি না মিহাল চায়। সন্ধ্যার দিকে বিয়ে পড়ানো হয়ে যায়। এদিকে লাঞ্চের পর ডাক্তার আরিফ জুবাইর কয়েকটা রোগী দেখে একটু ফুসরত পাওয়ার পর তানজিনাকে ডাকে। মিস মেহবিন? জি স্যার। প্লিজ ডোন্ট কল মি স্যার, ইটস ডক্টর আরিফ ফর ইউ। ডক্টর আরিফ হেসে কথাটা বলে। তানজিনাও তার কথায় হেসে জবাব দেয়, ইয়েস ডক্টর আরিফ, বলুন। তো কী অবস্থা তোমার এখন? কেমন আছো? ভালো। আমার আবার কি হবে? না, দুপুরে দেখলাম তুমি কারোর সাথে কিছুটা বিরক্তির সাথে কথা বলছিলে, তাই জিজ্ঞাসা করলাম। আরিফের কথা শুনে তানজিনার মুখ ফ্যাকাশে হয়ে যায়। তানজিনাকে কোনো প্রত্যুত্তর করতে না দেখে আরিফ আবার বলে, এনিথিং রং মেহবিন? তানজিনা কিছুক্ষণ চুপ করে থেকে ঢুক গিলে বলে, নাথিং রং স্যার। তানজিনার আবার স্যার বলে ডক্টর আরিফ বাঁকা চোখে তাকায়। তানজিনা তার তাকানো দেখে বলে, সরি ডক্টর আরিফ। এটা বলে দুজনে হেসে ফেলে। ডক্টর আরিফ এবার একটা প্রশ্ন জিজ্ঞাসা করেই ফেলল তানজিনাকে, মেহবিন তুমি কি সিঙ্গেল, মানে কোনো রিলেশনে আছো? ডক্টর আরিফের কথায় কি জবাব দেবে বুঝতে পারছে না তানজিনা। কয়েক সেকেন্ড নিজেকে দ্বারস্থ করে জবাব দেয়, ইটস কমপ্লিকেটেড। এটা বলে তানজিনা আরিফের দিকে তাকে জোরপূর্বক হেসে চলে যায়, কিন্তু আরিফ সেটা বোঝে না। আরিফ তানজিনার যাওয়ার দিকে তাকিয়ে হেসে মাথা চুলকায়। ফ্ল্যাশব্যাক। অ্যান্ড 3 দিন পরে তুর্কি অপারেশন থিয়েটারে নেওয়া হয়। যাওয়ার আগে তুর সবার সাথে কথা বলে যায়। তার এখন বাঁচতে ইচ্ছা করছে, বাকিটা যা হবার হবে। ওটিতে ঢুকানোর আগে একবার পিছনে ঘুরে সবাইকে দেখে নেয়। মিহালের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে মলিন হাসি আঁকে। 5 ঘন্টা পেরিয়ে গেছে। নার্সদের ওটির দরজা খুলে ব্যস্ততার মধ্যে যাওয়া আসা দেখছে সবাই। যতবারই ওটির দরজা খুলে ততবারই সবাই উদ্গ্রীব হয়ে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর ওটির লাইট অফ হয়ে দরজা খুলে বেরিয়ে আসে সিনিয়র নিউরোসার্জন। ডাক্তারকে ওটি থেকে বের হতে দেখে সবাই নিজ নিজ জায়গা থেকে উঠে ডাক্তারের কাছে যায়। সবার চোখে মুখে উৎকণ্ঠতা ও ভয়ের ছাপ। ডাক্তার মুখের মাস্ক খুলে বলে, সরি, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি। আপনারা তো জানতেন ওনার হিমোগ্লোবিন লেভেল কম ছিল, তার উপর উনি শারীরিকভাবে অনেকটাই দুর্বল ছিলেন। এই অবস্থায় সার্জারি রিস্ক ছিল, আর আমরা দেরি করলে আরও রিস্ক বেশি হতো। ডাক্তারের কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। কান্নায় ভেঙে পড়ে তুরের মা বাবা ও পরিবার। বাকিদের বিশ্বাস হচ্ছে না তুর আর নেই। একটু পরে ডাক্তার বলে, আপনারা এখন প্রে করুন যাতে উনি জলদি রিকভার করেন। ডাক্তারের কথায় সবাই তার দিকে তাকায়। ডাক্তার বলে, শি ইজ ইন স্টেজ অফ কোমা। কবে রিকভার হবে বলতে পারছি না। ব্রেন টিউমার সার্জারির পরে কোমাতে যায় পেশেন্ট অনেক সময়। প্রে করুন যেন জলদি রিকভার করে। ডাক্তারের কথা শুনে তাহিদ বলে, আপনারা ডাক্তার কে বানাইছে বলেন তো?
আপনার কপাল ভালো যে এখানে অর্ক এই মুহূর্তে নাই। তাহলে এতক্ষণ যে আপনি তুর মারা গেছে এরকম টাইপ কথাগুলো বলে আমাদের জান বের করে ফেলছিলেন, আর পরে বললেন কোমাতে আছে। এই কথার পরেই অর্ক আপনার অবস্থা খারাপ করে দিত। ডাক্তার তাহিদের কথা শুনে ভরকে যায়। সে ভাবে, আসলেই তো জীবনে কত এরকম সার্জারি করলাম, কখনোই তো পেশেন্টের ফ্যামিলি মেম্বারদের সাথে এমনভাবে পেশেন্টের সার্জারির পরের অবস্থা বলিনি। জানি না কেন সার্জারির 2 দিন আগে আমার মেডিকেল কলেজ জীবনের স্যার যখন আমাকে বলল এই মেয়েটার সার্জারির জন্য আমাকে লাগবে, তখন আমি হসপিটালে চলে আসলাম রোগীর অবস্থা দেখার জন্য। এই মেয়েটিকে দেখি আমার চোখ থমকে যায়। কিন্তু আমি এটা বুঝতে পারলাম না, যখন মেয়েটা হসপিটালে ভর্তি ছিল মেয়েটা আনম্যারিড ছিল, কিন্তু সার্জারির সময় ফর্ম ফিল আপের সময় ম্যারিড কেন? এগুলো ভাবতে ভাবতে ডাক্তার চলে যায় তার স্যারের কেবিনে নক করে। ও ইপ্তি, আসো। জার্মানি থেকে ফিরেছ আজ 1 মাস হলো। কয়েকদিন পরে এখানে জয়েন করতে। তুমি কিন্তু অনেক ভালো ভালো হাসপাতাল থেকে অফার পেয়েছিলে, এখন ফ্রি। তাই ভাবলাম আমার ছাত্র যেহেতু আমার মতো নিউরো সার্জন, তাই তাকে ডাকি সার্জারির জন্য। মেয়েটা কিছুটা ডিপ্রেশনে ছিল, তার উপর অনেক উইক, এখন তো কোমাতে চলে গেল। অন্যান্য গ্রেড 1 টিউমারের থেকে এটা একটু জটিল সার্জারি ছিল। কিন্তু স্যার, আমি একটা জিনিস বুঝতে পারছি না। কি ইফতি? সার্জারি 2 দিন আগে যখন মেয়েটার রিপোর্ট আমি চেক করেছিলাম তখন দেখেছি মেয়েটা আনম্যারিড, কিন্তু সার্জারির পর বন্ড সাইনে তখন দেখলাম মেয়েটা ম্যারিড। ইফতের কথা শুনে স্যার একটা নিঃশ্বাস ছাড়ল আর বলল, ইফতি, তুমি ঠিক বলেছ। মেয়েটার 3 দিন আগে বিয়ে হয়েছে এই হাসপাতালেই। স্যারের কথা শুনে ইফতের খারাপ লাগে। তারপর বলে, কার সাথে বিয়ে হয়েছে স্যার? তা জানি না, কিন্তু বিয়ের সময় কেবিনের দরজা বন্ধ ছিল, তাই হাসপাতালে কেউ দেখতে পারেনি। আমি ওই সময় হাসপাতালে ছিলাম না। ইফতি স্যারের সাথে টুকটাক কথা বলে সেখান থেকে চলে যায়। 1 সপ্তাহ পর তানজিনা তুরকে কোমা অবস্থায় হাসপাতালে দেখতে আসে। সাথে ডাক্তার আরিফ এসেছেন। ডাক্তার আরিফ আসার কারণ তার বন্ধু ডাক্তার ইফতি 2 দিন আগে জয়েন করেছে এখানে নিউরোলজিস্ট ও সার্জন হিসেবে। আর তানজিনাও যেহেতু ওর বান্ধবীকে দেখতে যাবে, তাই ভাবলো একসাথে যাওয়া যাক। আরিফ হাসপাতালে এসে ইফতির কেবিনে চলে যায়। তানজিনা যায় তুর্কে দেখতে। ওখানে ইতি, ইয়ানা, রাফি ও মিহাল ছিল। সবার সাথে দেখা করে তুর্কে দেখতে যায়। তানজিনার সাথে মিহালও যায়। আরিফ ইফতির কেবিনে যেয়ে ইফতিকে জড়িয়ে ধরে। 2 বন্ধু একসাথে সরওয়ার্দী মেডিকেল থেকে MBBS পাশ করে জার্মানিতে গিয়েছিল। আরিফ ইফতির 3 মাস আগে দেশে ব্যাক করে। 2 বন্ধু কথা বলার মধ্যে ইফতি জিজ্ঞাসা করে, কী রে, বিয়ে শাদী করবি না? করবো তো, আগে তোর ভাবিকে মানিয়ে নিই। ওহো, তাহলে কে আমার ভাবি? তুই আমাকে বললি না। তোকে কি বলবো? তোর ভাবিকে এখনও বলতে পারলাম না। আরিফের কথা শুনে ইফতি অবাক হয়ে যায় আর বলে, লাইক সিরিয়াসলি ব্রো, তুই ভাবিকে এখনও বলিস নাই? জার্মানিতে যার পিছে পিছে হাসপাতালের সব মেয়ে ডাক্তার, মেয়ে মেডিকেল স্টুডেন্ট ও নার্সরা পাগল, আর সে পাত্তাই দিত না, আর সে একটা মেয়ের পিছে ঘুরছে। আই কান্ট বিলিভ দিস ব্রো। ইফতের কথায় আরিফ নিঃশব্দে হাসলো। আমি ওর পিছে পিছে ঘুরি না, ও আমার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইন্টার্ন। ওহো, বলে দে, না হলে পাখি ফুরুত হয়ে গেলে কি করবি? কথাটা বলার পর বিষণ্ণতায় ইফতির মন ভরে যায়। আরিফ এটা খেয়াল করলো, ইফতিকে জিজ্ঞাসা করে, কী রে, তোর আবার কি হলো? তোর মনটা খারাপ মনে হচ্ছে, টাকা খাইছিস নাকি? এটা বলে আরিফ হাসতে থাকে। ইফতি একটা হতাশ নিঃশ্বাস ছেড়ে বলে, এক প্রকার ছ্যাঁকাই বলা যায়। মেয়েটারে ভালো লাগছে, কিন্তু মেয়েটা এখন কোমাতে আছে। ইফতির কথা শুনে আরিফ ভ্রু কুচকে তাকায়। আরিফের তাকানো দেখে ইফতি বলে, স্যার, আমাকে 10 দিন আগে একটা রোগীর ডিটেলস পাঠায়। সে রোগীর ব্রেন টিউমার গ্রেড 1 স্টেজে আছে। স্যার চেয়েছিল মেয়েটার সার্জারি আমিও সাথে করি, যেহেতু আমি আর 1 সপ্তাহ পর জয়েন করতাম। হসপিটালে এসে যখন মেয়েটাকে দেখি, বিলিভ মি, শি লুকস লাইক অ্যান অ্যাঞ্জেল। আরে বাহ, এতক্ষণ তুই আমাকে খোঁটা দিচ্ছিলি, এখন তো তুই নিজেই পাগল হয়ে গেছিস। তোর পিছেও কিন্তু জার্মানিতে মেয়েরা কম ঘুরতো না। আমরা 2জন ছিলাম চকলেট বয়। এটা বলে কলার ঝাঁকায় আরিফ। আরিফের কথা হেসে ফেলে ইফতি। তারপর বলে, কিন্তু আমি হাসপাতালে আসার 1 দিন আগেই নাকি মেয়েটার বিয়ে হয়ে গেছে হাসপাতালের কেবিনে। আমি এই খবরটা সার্জারি করার আগে বন্ড দেখে জানতে পারি। পরে স্যারকে জিজ্ঞাসা করে, স্যার আমাকে বলল আমি আসার আগের দিন ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে কেবিনে, কিন্তু জানে না কার সাথে বিয়ে হয়েছে। মেয়েটার সার্জারির বন্ডটা দেখলেই তো হাজব্যান্ডের নাম জানতে পারিস তুই? না রে, জানতে তো চাই না। যা আমার না তা আমার না। এমনিতে মেয়েটা কোমাতে আছে। তার নাম কি মেয়েটার?
ইফতি আরিফকে নাম বলতে যাবে তার আগেই আরিফের কাছে তানজিনার ফোন আসে। আরিফ ফোন রিসিভ করে কথা বলে। আরিফ হসপিটাল এখন ব্যাক করবে কি না তা জানতে তানজিনা ফোন দিয়েছে। আরিফ হ্যাঁ বলে। এরপর ফোন রেখে আবার ইফতির কাছে যায়। তো বললি না তো মেয়েটার নাম কি? আরে বাদ দে তো, নাম জেনে কী করবি? তুই আগে ভাবির নাম বল। আমি নাম জেনে কি করব না? তাহলে তুই তোর ভাবির নাম কেন জানতে চাইছিস? আমার কথা তোর কথা কি এক? আমার যাকে ভালো লেগেছে সে মেয়েটা বিবাহিতা। তোটা তো আর বিবাহিতা না, তাই না? হার রিলেশনশিপ স্ট্যাটাস ইটস কমপ্লিকেটেড। ইফতি এটা শুনে হাসতে থাকে, সাথে আরিফও। ওর নাম মেহবিন, তানজিনা মেহবিন। নাম শুনে ইফতি বলে, অনেক সুন্দর নাম তো। একটু আগে কি ভাবি ফোন দিয়েছিল? হ্যাঁ রে, মেহবিন তার এক ফ্রেন্ডকে দেখতে এসেছে, তাই আমিও ভাবলাম যেহেতু একই হাসপাতালে তাই তোর সাথে দেখা করে যাই। যেতে হবে, বাই। ইফতির সাথে বিদায় নিয়ে চলে আসে। হাসপাতালে গেটে আরিফ তানজিনাকে একটা ছেলের সাথে কথা বলতে দেখে, তাই আরিফ ওইখানে যায়। মিহাল তানজিনার সাথে কথা বলছে। কেমন আছো তানজিনা? ভালো। তুমি কেমন আছো? তানজিনার কথা শুনে মলিন হাসে মিহাল। মুখে বলে, ভালোই আছি। তা তোমার ক্যাম্পিং কেমন গেল? ভালো। এখন আমি ডাক্তার আরিফ জুবাইরের অ্যাসিস্ট্যান্ট ইন্টার্ন। ওনার সাথে সার্জারিতে পার্টিসিপেট করতে পারবো। এগুলো বলার সময়ই ওইখানে আরিফ এসে যায়। হাই। হ্যালো, হু আর ইউ? আরিফ কিছু বলবে তার আগে তানজিনা বলে, মিহাল সে আমার সিনিয়র। তানজিনার কথা শুনে মিহাল আরিফের সাথে হাত মেলায়। আপনি কি মেহবিনের ফ্রেন্ড? মিহাল কিছু বলবে তার আগে তানজিনা বলে, হ্যাঁ আমার ফ্রেন্ড। সেও তোরকে দেখতে এসেছে। বাই মিহাল, পরে কথা হবে। এটা বলে তানজিনা আরিফের সাথে চলে যায়। মিহাল ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে।